ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পেজ ওয়ান। কোয়েল, যখন আমরা দেখছি যে মাস পয়লার পরের দিনও এই সমস্যা কাটছে না, সেই সময় যদি আমরা পেনশনভোগী যারা তাদের কথা ভাবি, বৃদ্ধ বয়স, জীবন সায়ান্ন ঘিরে ধরছে অন্ধকার, কিন্তু তবু শান্তি নেই, স্বস্তি নেই। জিরোবার অধিকারটুকুও আজ যেন আর নেই। হাতে পেনশনের টাকা আসেনি, তা জোগাড় করতে এই বয়সেও লড়তে হচ্ছে নতুন লড়াই। জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। কালকে একবার এসেছি, আজকেও এসেছি, আবার কালকে আসতে হবে। এই পয়সাগুলো কারা দেবে? মোদি দেবে নাকি অন্য কেউ দেবে বলুন তো? আমি আজ 3 দিন ধরে না খেয়ে রয়েছি। আমি আপনারা একটু আমাকে হেল্প করুন। আমার এমনি পা ভাঙা, আমি আর কতবার আসবো বলুন? ব্যথা, বড় ব্যথা, শুধু শরীরে নয়, মনেও। একসময় একা হাতে সামলেছেন সংসারের সব দায়, রোজ ভাগম ভাগ। অফিসের চাপ থাকতোই, তা সেরে হয়তো টুক করে চলতো থিয়েটার, সিনেমাও। ছেলে মেয়েদের হাত ধরে হাঁটতে শেখানো, প্রতিদিনের নিত্য নতুন লড়াই, তবু ক্লান্তিহীন। সেই শরীর আজ অশক্ত, দরকার বিশ্রাম, কিন্তু উপায় নেই, ছাড় নেই। এই বয়সেও লড়তে হচ্ছে নতুন করে। নোট যুদ্ধের সৈনিক এরাও। বয়স কত? 70-75 বা হয়তো 80-90? তো কি, যুদ্ধে নামতেই হবে। একটা পয়সা নেই যে ওষুধ কিনবো, বলছে টাকা নেই। ঘুম থেকে উঠে ওষুধ খাই, সেটাকে কোনো রকম মুড়ি চিড়ে খেয়ে এসছি। এখন পর্যন্ত খিদে চোচো করছে। আমার খাওয়ার পরে একটা ওষুধ আছে, সেটা টাইম হয়ে গেছে, খাইনি। আমি নিজে চলতে পারি না, লাঠি নিয়ে নিয়ে চলি, লোকের হেল্প নিয়ে চলি। তারপরে যদি পেনশন না পাই, আমাদের কি দুরবস্থা। কখনো ব্যাংকে, কখনো এইভাবে পোস্ট অফিসের বাইরে হত্যে দিয়ে পড়ে থাকা, রোজের এখন এটাই রুটিন। এখন না খাওয়ার মতো অবস্থা হবে, পেনশনটা পাচ্ছি না। পয়সার মানে ঘরের ভার ভেঙে আমি পয়সা দিয়ে রিক্সা করে এসেছি, হাঁটার অবস্থা আমার নেই। এখানে একই অবস্থা, কোনো আশ্বাস দিতে পারছে না। হকের টাকা একদিন চুটিয়ে কাজ করার পর এখন পেনশন হিসেবে হাতে আসে, তা পেতে কালঘাম ছুটছে এই বয়স্ক মানুষগুলোর। টাকা থেকেও নেই। কালীগঞ্জে হেড অফিসে গেছিলাম তো একটু খোঁজ নিতে, ওরা বললো যে স্টেট ব্যাংক আমাদের টাকা দেয়নি, আমরা টাকা পাঠাতে পারিনি। একা থাকি, পেশারি মানুষ, এই দোকানের সামনেই দোকান বাকি খাচ্ছি, পয়সা পেলে দেবো। রোজ রোজ বাড়ছে প্রেশার, একদিন, 2 দিন, 3 দিন ঘুরছেন এরা। অশক্ত, অসুস্থ শরীর, তবু লড়াই চলছে। না করে উপায় বা কি? ক্যামেরা কুনাল গাঙ্গুলির সঙ্গে প্রীতম দের রিপোর্ট, 24 ঘন্টা। বয়সও আজ অসহায়, 2 হাত সামনে পাতা, ভিক্ষে নয়, নিজের হকের টাকার অপেক্ষায়। সকাল গড়িয়ে দুপুর, ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকা, পায়ে ব্যথা, দাঁড়াতে কষ্ট, বসে থাকুন, একদিন আসুন, পরদিন আসুন, কিন্তু টাকা না, তার দেখা নেই। ক্লান্ত দেহে ব্যর্থ মনে ফেরা, মা শয্যাশায়ী, সেরিব্রাল অ্যাটাকের পর এখন বিছানাবন্দি। তাঁরই পেনশনের টাকায় মূলত সংসারের খরচ খরচা চলে, সেই টাকাই অমিল। পোস্ট অফিসে তখন বিশাল ভিড়, সবার মাঝে ছিলেন তপন রায়ও। মা শয্যাশায়ী হয়ে পড়ার পর থেকে তিনি তুলে আনেন পেনশন। একবার নয়, বারবার যাচ্ছেন, ফিরে আসতে হচ্ছে পেনশন না পেয়ে। এখনই যদি টাকা না পাওয়া যায়, ওষুধ আসবে কোথা থেকে? চিন্তায় রায় পরিবার। খরচায় মার পেনশন আর আমি টুকটাক করি দুজনে মিলে, তো সেটা এবার আটকে যাওয়াতে আমাদের তো ভীষণ বিপদের মধ্যে চলছি। 15,000 টাকা চিকিৎসা খরচ আছে, বুঝতে পারছেন তো? সেইটা এবার যদি আটকে যায়, এই টাকাটা আমি কোথা থেকে পাবো? দম যেন ফুরিয়ে আসছে, তবু ছুটছেন প্রতিদিন।
৭৪ বছরের আশিস কুমার দাস নিজেও ছিলেন পোস্টমাস্টার, আর আজ পোস্ট অফিসের দরজায় রোজ পেনশনের জন্য ঘুরছেন। পোস্টমাস্টার ছিলেন, কিন্তু তখনকার দিনে তো মায়না করি বেশি ছিল না, যাই পেনশনের সঙ্গে খুব যাই মোটামুটি পান। খালি হাতে কোনো দিন মানে টাকা পাচ্ছে না। আমাদের এবার ডাক্তার খরচাই মাসে বোধহয় 15,000 টাকা মতো লাগে। ঘরে স্ত্রী, 3 মেয়ে, সংসার খরচের প্রায় সবটাই চলে তাঁর পেনশনের টাকায়। দায়িত্ব অনেক, মেয়ের হার্টের সমস্যাও চিন্তা বাড়িয়েছে। খুব হ্যারাসমেন্ট হচ্ছে এই বুড়ো বয়সে। আমি মাঝে মাঝে আমার একটা এপিলেপসি, অনেক ধরনের এপিলেপসি আছে, তো আমি এক ধরনের এপিলেপসি পেশেন্ট। আমার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে এই ধরুন 2-3 মিনিট আমি অজ্ঞান হয়ে থাকি, আবার স্লিপ কোন সময় হয়ে যাবে হঠাৎ, যার জন্য বড় মেয়ে আমার সঙ্গে যায়। শুধু এই দুটি মুখী তো নয়, এদের মতোই অবস্থা বহু ঘরে। সংসারের টাকা তো পরের কথা, কারোর বাইপাস সার্জারি হয়েছে, কারোর কিডনি অচল, কেউ বা এরকম শয্যাশায়ী। এদের পেনশনের টাকা কিভাবে পাওয়া যাবে? এখন লাখ টাকার প্রশ্ন সেটাই। কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা। ব্যাংকে অ্যাকাউন্টই ছিল না বাঁকুড়ার কৈলাসপতির। নতুন অ্যাকাউন্ট খুলতে গিয়ে চক্ষু চড়ক কাজ। দেখা গেল অ্যাকাউন্ট শুধু আছে তাই নয়, সেই অ্যাকাউন্টে রয়েছে প্রায় 2 কোটি টাকা। ফলে ভিড়মি খাওয়ার জোগাড় 5,000ই চাকরে কৈলাসপতির। নোট বাতিলের জমানায় কিভাবে অ্যাকাউন্ট হলো আর কিভাবে এত টাকা ঢুকলো, তদন্ত চাইছে কৈলাসপতির পরিবার। বাঁকুড়ার কুচকুচি আর কৈলাসপতি আচমকা কোটিপতি হয়ে গেছেন। অন্তত ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গিয়ে তিনি এমনটাই জেনেছেন। অনেকে বলছে তোর এত টাকা কি ব্যাপার, কিভাবে হলো। আমি তো নিজেই এটার ব্যাপারে মানে হয়রান হয়ে গেছি যে কিভাবে হচ্ছে এটা। ব্যাংক আমাকে তো কোনো কিছু ডিটেলসও বললো না। 2 দিন গেলাম আমি, ডিটেলস কোনো কিছু জানালো না, শুধু এটাই বললো যে তোমার এই ব্যাংকে অ্যাকাউন্ট হবে না, তুমি অন্য ব্যাংকে করে নাও। এই বিষয়টা আমার কাছে খুব একটা ধানার মতো লাগছে। জাস্ট কোনো ক্রমে সংসার চলে, মাসে 1,500 টাকা আয়। ভাঙা চোরা একটা বাড়ি আছে, তাই বাড়ি ভাড়া গুনতে হয় না। 1,500 টাকায় খাওয়া দাওয়া, চিকিৎসা, 2 সন্তানের লেখাপড়া সব। টাকা পয়সা জমানো সেসব তো স্বপ্নের কথা। এসবের মাঝেই পাড়াপড়শির কথা শুনে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পে বাঁকুড়া স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান কৈলাসপতি আচার্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানায় ওই নামে আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তার, আর তাতে রয়েছে 1,80,00,000 টাকা। মানে অবস্থা দেখছি আমাদের এরকম অবস্থা, তার মধ্যে যে আমাদেরকে এরকম ভাবে সবাই বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। আমাদের তো অ্যাকাউন্ট কোনোদিনই খুলিনি, আমরা নিজের দিদি আমরা জানি আমরা কোনোদিনই অ্যাকাউন্ট খুলিনি। কেন না, আমরা সেদিনই অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমরা জানতে পারলাম যে অ্যাকাউন্ট খোলা আছে। তো ওনাদেরকে আমি যখন জিজ্ঞেস করলাম যে কি তাহলে বলুন আমরা অ্যাকাউন্ট আমরা খুলিনি, ওনারা বললেন যে না এখন অ্যাকাউন্ট খোলা আছে, এখন যাবেন নি। আমরা তখন বললাম ঠিক আছে বলুন না বলা যাবে না এরভাবে। তবে কোটিপতি হয়ে মোটেই সুখে নেই কৈলাসপতি। বলছেন তাদের মতো হারাধনদের জনধনে কালাধন এলো কি করে, তদন্ত হওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। খেলার নাম বাবাজি, নোটের আকালে এখন 10 টাকার কয়েনই ভরসা। স্টেট ব্যাংকের গোরাবাজার শাখায় অভিনব দৃশ্য। 10 টাকার কয়েনের বিশাল প্যাকেট নিয়ে কোনো রকমে বাড়ি ফিরলেন ব্যবসায়ী মোহাম্মদ ফহিম। বেশিরভাগ এটিএম এর ঝাঁপ বন্ধ, টাকা তুলতে গিয়ে ফাঁপড়ে ফহিম। অবশেষে স্টেট ব্যাংকের গোরাবাজার শাখা টাকা দিতে রাজি হয়, কিন্তু নোট নয়, সবই 10 টাকার কয়েন। অগত্যা তাই সই, বাইকে সেই বিশাল প্যাকেট চাপিয়ে বাড়ি ফিরলেন ফহিম। মোহাম্মদ ফহিমের কাছে নেই মামার চেয়ে কানা মামাই ভালো। কোন ব্রাঞ্চ থেকে আপনাকে? এটা আমার স্টেট ব্যাংক গোরাচাঁদ রোড থেকে নিয়েছে। 20,000 টাকার 10 টাকার কয়েন দিয়েছে, ওনার কাছে ক্যাশ নোট নেই, এই জন্য দিতে হচ্ছে। এতদিন বিভিন্ন জায়গায় এই যে 10 টাকার কয়েন, আপনি 10 টাকার কয়েন বার করছিলেন, ব্যবহার করছিলেন? না আমরা কোনোদিন দেখিই না, এত ব্যবহার করি না। আমরা তো 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 1000 টাকা ব্যবহার করি, কিন্তু আজকে বাধ্য হয়ে টাকা লেবার পেমেন্ট করতে হবে, এই জন্য আমার এটা নিতে হয়েছে। লেবার পেমেন্ট আছে এই জন্য। ভালো লাগছে এতগুলো 10 টাকার কয়েন? দুঃখ ব্যাপারে নিতে হচ্ছে, কেন আমাদের লেবার পেমেন্ট করতে হবে, আমাদের যত গ্রাসেবল লেবার আছে কাজ করছে তাকে তো পেমেন্ট করতে হবে। মধ্যরাত থেকে ফের টোল প্লাজাগুলিতে নেওয়া হবে টোল। এবার থেকে নতুন নোটেই টোল দিতে হবে। সমস্যা মেটাতে অনেক টোল প্লাজা দিয়ে চালু হয়েছে ই ওয়ালেট, থাকছে কার্ডের মাধ্যমে টোল দেওয়ার ব্যবস্থাও। নোট বদলির যুগে টোল প্লাজাগুলো এতদিন ছিল বিচ্ছিন্ন দ্বীপের মতো, কারণ বাতিল হওয়া 500, 1000-এর পুরনো নোট টোল প্লাজাতে এতদিন চলছিল। কিন্তু সেই সুযোগ শেষ শুক্রবার মধ্যরাতেই। তাহলে এরপর কি হবে? 2000-ই নোট দিলে কি খুচরো ফেরত দিতে পারবেন টোলের কর্মীরা? নোটের যোগান ঠিক কতটা রয়েছে টোল প্লাজাগুলোতে?
টোল প্লাজায় কি কার্ড ব্যবহার করা যাবে? হাইওয়ে ধরে যারা যাতায়াত করেন এই প্রশ্নগুলো তাদের ভাবাচ্ছে। বহরমপুর ফারাক্কার মাঝে 34 নম্বর জাতীয় সড়কে শিবপুর টোল প্লাজা। সেখানে নোট বদলির জোর প্রস্তুতি। ই ওয়ালেট কার্ড ব্যবহার করে টোল দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। হাইওয়ে থেকে সমস্ত রকমের মেজার্স নেওয়া হয়েছে। আমাদের ই ওয়ালেট চালু করা হয়েছে, আমরা ক্রেডিট এবং ডেবিট কার্ড নিচ্ছি। ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রস্তুতি রাখা হয়েছে যেন সাধারণ মানুষজন যারা রাস্তায় বেরোবেন তারা যেন কোথাও কোনো রকম সমস্যায় না পড়েন। পালশিট টোল প্লাজাতেও এসে গেছে পিওএস মেশিন। নতুন নিয়মে টোল নিতে তারা তৈরি বলেই দাবি কর্মীদের। ডেবিট কার্ডের জন্য 24খানা পি সিস্টেম এখানে নিয়েছে। 24খানা ই ওয়ালেট কার্ড ব্যবহারে আধুনিক সুবিধা মিলবে ডানকুনি টোল প্লাজাতেও। তবে কর্মীরা বলছেন এখানে সমস্যাটা অন্য জায়গায়। পর্যাপ্ত পরিমাণে খুচরো আসেনি তাদের হাতে, ফলে সমস্যার আশঙ্কা করছেন তারা। আমাদের মেন যেটা সমস্যা হবে এখানে, প্রত্যেকটা গাড়ি 2000 টাকা নোট দেবে আমাদের। একটা গাড়ির টিকিট 270 টাকা, আমাদের 1730 টাকা করে প্রত্যেক গাড়িকে ফেরত দিতে হবে। আমাদের কাছে নতুন 500 টাকা নোট দেবে। ক্যাশলেস ইকোনমির কথা বলছে কেন্দ্র, সেই ধাঁচে সেজে উঠছে টোল প্লাজাগুলো। সোমা মাইতি, অরূপ লাহা ও বিধান সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। আসছি পরের খবরে। নানুরে এখন শান্তি শান্তি ভাব। উপরতলা বলে দিয়েছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কাজল গদাধর দুই গোষ্ঠী এখন চুপচাপ। তবু খুন হয়ে গেলেন শেখ ফুলু, তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতা। স্থানীয় বাসিন্দারা বলছেন কারণ সেই গোষ্ঠীদ্বন্দ্ব। তবে গদাধর হাজরা কিংবা কাজল শেখ অনুগামীর কেই বা কারোর বিরুদ্ধে অভিযোগ তুলছে না। শুধু নানুরের সাউতা বাসস্ট্যান্ডের রক্ত ভেজা মাটিতে কেঁদে ভাসাচ্ছেন শেখ ফুলুর পরিজনেরা। নানুর ঠান্ডা, গোষ্ঠীদ্বন্দ্ব এখন আর নেই নাকি? কাজল গোষ্ঠী কিংবা গদাধর গোষ্ঠী কোনো পক্ষই গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে স্বীকার করছে না। কোনো পক্ষই কোনো পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছে না। তবু খুন হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। বাড়ি থেকে দুপা হাঁটলেই সাউতা বাসস্ট্যান্ড। দাঁড়িয়ে গল্প করছিলেন স্থানীয় তৃণমূল নেতা শেখ ফুলু। আচমকা 4টি মোটর বাইকে 8 জন দুষ্কৃতী এসে শেখ ফুলুকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শেখ ফুলু। 4টে মোটরসাইকেল এরার থেকে এসে 2 জন করে ছিল, একজনের কাছে 4টে-5টা করে মেশিন। ওরা এসে ভটাভট এখানে গুলি করে। গুলি 5টা লেগেছে শরীরে, 5টা। উনি তৃণমূল করতেন, তৃণমূলের কোর কমিটির সদস্য, ব্লক কোর কমিটির সদস্য ছিলেন। ওনার স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য। মারল কিছু দুষ্কৃতী লোক, ওরা দল করে তৃণমূল করে। মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রকাশ্যে মুখ না খুললেও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। যদিও তা মানতে নারাজ নানুরের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা গদাধর হাজরা। না না না, গোষ্ঠীদ্বন্দ্ব দুষ্কৃতীরা করেছে, তার সেই দুষ্কৃত যারা করেছে তাকে ছাড়া যাবে না। আমাদের জেলা সমিতি অনুমোদন মন্ডলকে বলা হয়েছে, আমাদের চেষ্টা দেখছি, আমরা দেখছি কারা করেছে, এবং প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন খুঁজে বের করবে। গদাধর হাজরা প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলেও ঠাড়ে ঠোড়ে জানিয়ে দিয়েছেন খুনের পিছনে রয়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব। ব্যক্তিগত ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল ফ্যামিলি সম্পর্কে, এবং ইনকোয়ারি করা হচ্ছে, পুলিশকে বলা হয়েছে তারা করলো কিনা, তবে যারাই করুক তাদেরকে ছাড়া যাবে না। মৃত শেখ ফুলু বেশ কিছুদিন ধরে গদাধর গোষ্ঠীর অনুগামী ছিলেন। তবে এর আগে কাজল গোষ্ঠীর অনুগত হিসাবেই তাঁকে সবাই জানত। গোষ্ঠী পরিবর্তনের জন্য খুন, স্থানীয় বাসিন্দাদের অনেকেই এমনটাই মনে করছেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। শরীর সুস্থ রাখতে সকাল সন্ধ্যে জগিং করছেন, আখেরে কতটা লাভ হচ্ছে সমীক্ষা বলছে অন্য কথা। জগিংয়ে শ্রম বেশি, লাভ কম। শরীর নিরোগ এবং ফিট রাখতে সাঁতার ও সাইক্লিংয়ে ঝুড়ি মেলা ভার। শরীরকে রাখতে হবে ফিট এবং নিরোগ, তাই ঘাম ঝরাচ্ছেন সকাল সন্ধ্যে নিয়ম করে। 8 থেকে 80 স্বাস্থ্য সচেতন মানুষের বেশিরভাগের কাছেই জগিং ফেভারিট ব্যায়াম। রোজ প্রাতঃভ্রমণ বা সান্ধ্য ভ্রমণে বেরোন এমন মানুষের সংখ্যাও বাড়ছে দিন দিন। আসলে ঘরে ঘরে বাড়ছে রোগীর সংখ্যা, শরীরে বাড়ছে রোগের জীবাণু। কিন্তু
কিন্তু প্রশ্ন একটাই, নিয়ম মেনে রোজ জগিং করে লাভ হচ্ছে কতটা? এখানে উঠে আসছে মিথ এবং বাস্তবের প্রশ্ন। ওজন কমানো ছাড়াও হার্ট, ফুসফুস, হাড়, অস্থিসন্ধি, ঘাড়, কোমর, হাঁটু ভালো রাখতে সাহায্য করে জগিং। এটা মিথ। শরীরের সব অঙ্গকে সুস্থ রাখতে জগিং দরকারি, তবে সাইক্লিং ও সাঁতার তার চেয়েও অনেক বেশি উপকারী, এটা বাস্তব। সম্প্রতি স্ক্যান্ডিনেভিয়ার একটি স্পোর্টস জার্নাল মেডিসিন অ্যান্ড সায়েন্সের এক গবেষণায় জানা গিয়েছে শরীর চর্চায় দৌড়ানোর চেয়েও বেশি ভালো সাইক্লিং ও সাঁতার। বিশেষজ্ঞরা বলছেন এতে শ্বাসকষ্টের সমস্যা কমে, পেশি নমনীয় হয়, ওজন কমে তাড়াতাড়ি। দৌড়ের ক্ষেত্রে পায়ের পেশি সুগঠিত হয় ঠিকই, কিন্তু সাঁতারে সমস্ত পেশি শক্তিশালী হয়, পেটের পেশিতে আরো জোর বাড়ে। আমেরিকান জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিওলজির একটি গবেষণা প্রমাণ করেছে সাঁতারের ফলে হাড়ের ওজন বাড়ে এবং তা দৃঢ় হয়। সাঁতার ও সাইক্লিং হার্টের নানান সমস্যায় ভালো কাজ দেয়, হার্টের পেশি সুদৃঢ় করে। ট্রেডমিলে দৌড়ানোর থেকেও অনেক তাড়াতাড়ি ক্যালোরি ঝরায় সাঁতার। ঘন্টায় সর্বোচ্চ 590 ক্যালোরি খরচ হয় সাঁতার কাটলে। হাঁপানির সমস্যার সমাধান হয়। দুশ্চিন্তা ও অবসাদ কাটাতে জগিং এর চেয়েও সাঁতার ও সাইক্লিং অনেক বেশি উপকারী। ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার সাম্প্রতিক একটি গবেষণায় পাওয়া গিয়েছে চমকপ্রদ তথ্য। যারা নিয়মিত সাঁতার কাটেন যে কোনো রোগে তাঁদের মৃত্যুর হার 28% কমে যায়। হৃদরোগে মৃত্যুর হার তাঁদের ক্ষেত্রে কমে 41%। যারা নিয়মিত সাইক্লিং করেন যে কোনো রোগে তাদের মৃত্যুর হার কমে 15%। হৃদরোগে মৃত্যুর হার তাঁদের ক্ষেত্রে কমে 36%। কিন্তু যারা নিয়মিত জগিং করেন তাদের মৃত্যুর হার নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হৃদয়ের যত্ন নিন। শুধুমাত্র হৃদয়কে ভালো রাখার প্রতিশ্রুতি দিলেই হবে না, প্রতিশ্রুতি রাখতে হবে। সাইক্লিং বা সাঁতার সেই প্রতিশ্রুতি রাখতে সক্ষম, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। তবে প্রিয়জনের কারণে হৃদয়ভঙ্গ হলে সাইক্লিং বা সাঁতার কাজে নাও লাগতে পারে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কথা ছিল আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হবে ডাবল ফেলুদা ছবি দিয়ে, কিন্তু হঠাৎই ফেলুদার রিলিজ এগিয়ে আসায় মুশকিলে পড়েছে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল কমিটি। ইমতিয়াজ আলীর পরের ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন অনুষ্কা শর্মা। ছবির ওয়ার্কিং টাইটেল দ্য রিং। ইতিউতি শোনা যাচ্ছে ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। এবার প্রকাশ্যে এলো কোন চরিত্রে অভিনয় করছেন রণবীর। 11 बजे से खड़ा हूँ सिर्फ शाहरुख खान के लिए। I have came all the way from Kashmir. See, I have a tattoo also. मैं शाहरुख का सबसे बड़ा सबरा फैन हूँ। নিজের যে কোনো বড় ব্যাপারে নিজের ফ্যানেদের উপরই ভরসা করেন তিনি খান। আর ডিয়ার জিন্দেগি ছবি দেখে মন ভরেনি তার ফ্যানেদের। সারা ছবি জুড়ে শাহরুখের ম্যানারিজম তো মিস করেছেন তারা, তাই সম্পূর্ণ ছবি জুড়ে শাহরুখকে দেখার অপেক্ষায় তার ফ্যানেরা। বর্তমানে তিনি শুটিং করছেন ইমতিয়াজ আলীর পরের ছবি, তার বিপরীতে অনুষ্কা শর্মা। শোনা যাচ্ছে এই ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে রণবীর কাপুরকে। ছবিতে একটি ছোট্ট চরিত্র রয়েছে যেখানে একজন খুব শক্তিশালী অভিনেতাকে চেয়েছিলেন ইমতিয়াজ আলী, আর সেই চরিত্রেই দেখা যাবে রণবীর কাপুরকে। সূত্রের খবর ছবিতে অনুষ্কার ফিয়ান্সের চরিত্রেই অভিনয় করবেন রণবীর। ছবির নাম শোনা যাচ্ছে দ্য রিং, তবে এইটি ছবির ওয়ার্কিং টাইটেল।
তাই এবার ফ্যানদের কাছ থেকেই সাজেশন চাইলেন স্বয়ং কিং খান। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের এই ছবি মুক্তি পাবে 11ই অগস্টে। আর ছবির প্রথম লুক প্রকাশ করতেই রিটুইটের বন্যা। তবে শাহরুখ টুইটারে সালমান আর আলিয়াকে ছবির টাইটেল খুঁজতে বললেন, আর এর উত্তরে টুইট করে বসলেন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু করণ জোহর। আর আলিয়ার দেওয়া টাইটেল নয়, প্রিয় বন্ধুকে টুইট করে করণ জানালেন আগে তার টাইটেল দেখে পছন্দ না হলে তবেই যেন আলিয়ার দেওয়া টাইটেলের ব্যাপারে ভেবে দেখেন শাহরুখ। আলিয়াকে সবসময় এক হাত নেন করণ, টুইটেও তারই ছাপ। ইমতিয়াজ আলীর ছবিতে এমনটা প্রথম নয়, এর আগেও জব উই মেটের সময় তিনি টাইটেল সাজেশন চেয়েছিলেন শাহিদ ও করিনার ফ্যানদের কাছ থেকে। আর এবারেও সেই পথেই হাঁটলেন বাদশা। বক্স অফিস ব্যুরো। ভাগাম ভাগ সুস্বাস্থ্যের জন্য খুবই দরকার। সকাল সন্ধে হালকা জগিং রানিং করতে পারলেই কেল্লা ফতে, শরীর থাকবে ফিট। অতি সম্প্রতি অস্ট্রিয়ায় হয়ে গেল এক রানিং কম্পিটিশন। তবে এ কোনো জেসে প্রতিযোগিতা নয়, দৌড় ঠিকই, তবে খাড়াই পাহাড়ে। সত্যিই তো, এ ভাবনা আসাই তো স্বাভাবিক। কে করতে বলেছিল? কিন্তু বিপজ্জনক এই চ্যালেঞ্জ যখন নিয়েই ফেলা হয়েছে তখন আর পিছিয়ে আসার পথ নেই। উঠলো ভাই তো কটক যাইয়ের মতো অবস্থা। দৌড় দৌড় দৌড়, দাঁড় করে দৌড়। অস্ট্রিয়ার বিস্টসোফেন শহরে বসেছিল এই অভিনব কম্পিটিশনের আসর। কঠিন চ্যালেঞ্জ, তবে ততটাই দৃঢ় এদের মনের জোর। তাই নয় নয় করে প্রতিযোগীর সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 1400। খাড়াই পথ, চড়াই বাড়তে বাড়তে পৌঁছে যায় 140 মিটারে। এভাবেই দৌড় চলল প্রায় 400 মিটার লম্বা রাস্তায়। ওঠার পথে অনেকেরই এই অবস্থা, একেবারে প্রাণান্তকর দশা। সাধারণত এই পাহাড়ে স্কি জাম্পিং দেখতেই অভ্যস্ত এখানকার মানুষজন। এবার দৌড় প্রতিযোগিতা দেখতে তাই ভিড় করেছেন অনেকেই। প্রতিযোগীদের উৎসাহ দিতে চেষ্টারও কোনো কসুর ছিল না। প্রতিযোগিতা যখন, উইনারও থাকবেই। পুরুষ বিভাগে জয়ী শিরোপা ছিনিয়ে নেন স্লোভাকিয়ার টমাস কেলকো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্দ্রেয়া মায়ার জয়ী হন মহিলা বিভাগে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। পেজ ওয়ান আজ পর্যন্তই। এরপর দেখুন কি খবর বাংলা মৌপিয়ার সঙ্গে থাকুন 24 ঘন্টা।